জীবনকে বদলে দেওয়ার তথ্যের প্রতিশ্রুতি এর স্লোগানে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত ৯টায় হাজির হই আমি নূপুর চৌধুরী আমার এই শো দ্য নূপুর চৌধুরী শো নিয়ে। দ্য নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। বিশেষ করে যারা আমেরিকায় বসবাস করছেন তাদের জন্য থাকে বিশেষ বিশেষ তথ্যগুলো, যেগুলো আপডেট অভিবাসনের ক্ষেত্রে, ট্যাক্সের ক্ষেত্রে কিংবা চাকুরির ক্ষেত্রে। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করি যে আপনার সন্তান কিভাবে ভালো স্কুল কলেজে ভর্তির সুযোগ পাবে। সেই সাথে ভালো চাকুরির খবরও থাকে এই অনুষ্ঠানে। রাজনীতির বিশ্লেষণ থাকে, যেটিতে আমি বলে থাকি যুক্তিযুক্তভাবে তথ্য উপস্থাপন করার চেষ্টা করা হয় সে রাজনৈতিক মঞ্চ থেকে। তার কারণটি হচ্ছে আমরা যুক্তি তথ্যের আলোকে তথ্য প্রদান করতে অঙ্গীকারাবদ্ধ, যেখান থেকে আপনারা মুক্তির আলো খুঁজবেন এবং যুক্তির মাধ্যমে সঠিক পথটি বেছে নিবেন। আজকেও আমরা বেশ কটি বিষয় নিয়ে সাজিয়েছি, তবে আমার দর্শকরা অনেক অনেক দিন ধরে অনুরোধ করছেন যে কিভাবে নিউ ইয়র্কে সরকারি চাকরি পাওয়া যায়, বিশেষ করে সিটির চাকরিগুলো এবং স্টেট জবের খবর, ফেডারেল জবের খবর, সবকিছুই একটু তথ্য জানতে চেয়েছেন। সে কারণে আজকে অনুষ্ঠান শুরুই করব চাকরির খবর দিয়ে। এবং আমার সৌভাগ্য হয়েছে, আমি পেয়েছি এমডি এ জামান। তিনি সিইও সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম নিউ ইয়র্ক, এবং এছাড়াও তিনি সরকারি চাকরিতে কর্মরত আছেন। শুরুতে একটু জানতে চাই, রমজান মাস চলছে, কেমন আছেন? হ্যাঁ, ধন্যবাদ নূপুর চৌধুরী শোকে, এবং ধন্যবাদ জানাচ্ছি নূপুর চৌধুরী শোর দর্শক শ্রোতাদের। ইনশাল্লাহ আছি ভালো, রমজান চলছে ভালো। একটু আমাদের জন্য যেটি হয়, দর্শকদের জন্য, আমি বিশেষ করে আমার এই অনুষ্ঠানটি দর্শকরা যে বিষয়গুলো বেশি বেশি জানতে চান, যে খবরগুলো তথ্যগুলো জানতে চান, সেগুলো একটু আমি বলবো যে যিনি যে বিষয়ে বিশেষজ্ঞ অভিজ্ঞ মানুষ তার কাছ থেকে সে তথ্যগুলো আমার দর্শকদের জানানো। শুরুতে একটু জানতে চাই যে ট্রাম্পের আমলে আমরা দেখেছি ফেডারেল অনেকে চাকরিচ্যুত হয়েছেন, এবং ফেডারেল জায়গাটিতে অনেক অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। সিটি এবং স্টেটের কি খবর? নিয়মিত কি সার্কুলার হচ্ছে কিনা? হ্যাঁ, সিটি গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টে আপনার অ্যাজ ইউজুয়াল ওপেনিং গুলো আসছে, কিন্তু অনলি শুধুমাত্র ফেডারেল গভর্নমেন্ট সেক্টরে আপাতত রিক্রুটিংটা স্লো আছে, বাট হচ্ছে, কিছু কিছু হচ্ছে এখন, কিছু কিছু আসতেছে ফেডারেল গভর্নমেন্টেও। বাট এই সিটি, স্টেট এবং কাউন্টি গভর্নমেন্টগুলোতে কন্টিনিউ ওপেনিং আছে। আমি শুরু করতে চাই একদম বেসিক প্রশ্ন থেকে। আমি কিভাবে পছন্দ করব যে আমি সিটি জবে যাব না স্টেট জবে যাব না ফেডারেলে যাব? এটা আসলে ডিপেন্ড করবে হইলো যে আপনার কোন জবটা আগে হচ্ছে। আপনার ট্রাই আচ্ছা। থাকতে হবে যে আমি সিটি গভর্নমেন্টেও ট্রাই করব, স্টেট গভর্নমেন্টেও ট্রাই করব, এবং যদি আপনি সিটিজেন হয়ে থাকেন ফেডারেল গভর্নমেন্টও ট্রাই করব। এখন আপনি যখন সিটি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্ট মাল্টি ওয়েতে ট্রাই করবেন, দেখবেন যে যে কোনো একটা জব হয়ে যাচ্ছে। তো শুধুমাত্র একটা গোল নিয়ে যদি আপনি আগান, সেই ক্ষেত্রে হয়তো বা জিনিসটা একটু পার্সেন্টেজ কমে যায়। আপনার গোল থাকতে হবে যে আমি সবগুলো গভর্নমেন্ট সেক্টরে ট্রাই করব, এখন যেটা হয়। শুরুর দিকে ঠিক আছে জামান ভাই, যে আমরা যে কোনো একটা চাকরি পেলেই খুশি, কিন্তু এরপর তো ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য কিংবা আমি আরো বড় পরিসরে একটু ভালো বেতনের, ভালো সুযোগ সুবিধা নিয়ে চাকরি করতে চাই। তো সেক্ষেত্রে আপনি কিভাবে পরামর্শ দেন? তখন কোন সেক্টরটি সবচেয়ে বেশি সহায়ক হয়, সিটি, স্টেট না ফেডারেল? অ্যাকচুয়ালি সবগুলো গভর্নমেন্ট সেক্টরে আপনার ভালো ভালো পজিশন আছে এবং ভালো ভালো বেতনের জব আছে। এখন ডিপেন্ড করবে আপনি কতটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারছেন, কতটা আপনি কোয়ালিফাইড, এগুলোর উপরে। এখন তবে আমি মনে করি যে ফেডারেল গভর্নমেন্টে আরো ভালো ভালো অপরচুনিটি আছে। ফেডারেল গভর্নমেন্টের বেতনও বেশ হাই আছে, স্টেট গভর্নমেন্টের বেতন হাই আছে, সিটি গভর্নমেন্টের বেতন হাই আছে। এখন ডিপেন্ড করবে যে আপনার কোন জবের দিকে আপনি যাচ্ছেন, সিটিতে যাচ্ছেন না স্টেটে যাচ্ছেন না ফেডারেলে যাচ্ছেন। এখন যখন আপনার সিটি গভর্নমেন্টে গেলেন, সিটি গভর্নমেন্ট থেকে যখন একটা এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করলেন, আফটার দ্যাট দেখবেন যে আপনি হয়তো সিটি গভর্নমেন্টের বড় কোনো পজিশনে আবার ট্রাই করতে পারবেন। যখন আবার আপনি স্টেট গভর্নমেন্টে গেলেন, স্টেট গভর্নমেন্টে যখন আপনি একটা এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স 3 ইয়ার্স বা 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন, দেন আপনি স্টেট গভর্নমেন্টে ভালো ভালো আরো পজিশন আছে, ভালো বেতনের পজিশন আছে, সেগুলোতে আর ট্রাই করতে পারেন। সেম ওয়েতে আপনার ফেডারেল গভর্নমেন্টেও আপনি ট্রাই করতে পারেন।
এক্ষেত্রে যেমন ভাই আমাদের অনেকেরই একটু কষ্ট থাকে যে যে সেক্টরের আমি বলবো যে পড়াশোনা করে এসেছেন কিংবা অভিজ্ঞতা আছে, শুরুর দিকে সে সেক্টরে হয়তো তার চাকরিটি হয় না কিংবা সে প্রাথমিকভাবে যে কোনো জবেই ঢুকতে চায়। তো বিষয় ভিত্তিক যিনি যে বিষয়ে অভিজ্ঞ সেইভাবে চাকরি খোঁজার জন্য আপনি কিভাবে টিপস দেন, পরামর্শ দেন? বিষয়ভিত্তিক চাকরিগুলো হলে সেটা আসলে ভালো। বিষয়ভিত্তিক হলে আপনার প্রমোশন খুব দ্রুত নেওয়া যেতে পারে। কিন্তু আপনি যখন বিষয়ভিত্তিকই আপনার ফোকাস থাকবে, সেই ক্ষেত্রে আপনার জব হওয়ার পার্সেন্টেজটা একটু কমে যায়। এখন যদি আপনি বিষয়ভিত্তিক প্লাস জেনারেল ক্যাটাগরি দুইটা ওয়েতেই যদি আপনি ট্রাই করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জব পাওয়ার প্রায় এইটা পার্সেন্টেজটা একটু বেশি আসতেছে। তো এখন আপনার বিষয়ভিত্তিক হলেও কোনো অসুবিধা নাই, আর যদি আপনার জেনারেল ক্যাটাগরিতে হয় সেটাও কোনো অসুবিধা নাই। দেন আফটার দ্যাট ইউ ক্যান ট্রাই অ্যাগেন এন্ড অ্যাগেন। মানে আপনি বলছেন যে আগে প্রবেশ করাটা প্রয়োজন। আগে ইন করাটাই বেশি প্রয়োজন। ইন করাটা প্রয়োজন। তার কারণটি হচ্ছে অভিজ্ঞতাও তো সেক্ষেত্রে কাজে লাগছে। আমরা অনেক সময় দেখি যে এটি অনেকেরই প্রশ্ন থাকে যে ব্যাচেলর ডিগ্রির এক ধরনের জব, হাই স্কুলের এক ধরনের জব, তো এবং বেতনের স্কেলও ডিফারেন্ট থাকে। তো শুরুর দিকে কি আপনি সবাইকে পরামর্শ দেন হাই স্কুল কিংবা ব্যাচেলর যে কোনো চাকরিতে প্রবেশ করেন, নাকি যে যার ডিগ্রি অনুযায়ী তার চাকরিটি বেছে নেওয়া দরকার? এখন যার যার ডিগ্রি অনুযায়ী যদি সে জবটা পায় সেটা হলো সবচেয়ে বেটার। এখন যদি সাপোজ আপনার ব্যাচেলার ডিগ্রি আছে বাট দেখা যাচ্ছে যে আপনি হাই স্কুল ডিপ্লোমা বা অ্যাসোসিয়েট ডিগ্রিতে একটা জব পেয়ে যাচ্ছেন, দেন ওয়াই ইউ উইল বি স্টে অন দ্য ব্যাক, জাস্ট জয়েন ইট অ্যান্ড দেন ট্রাই অ্যাগেইন। প্রবেশ করার ক্ষেত্রে আমি জানবো, তারপর আমি একটু প্রমোশনের বিষয়গুলো জানবো। তবে একটু জেনে নিতে চাই সরকারি চাকরির রিজিউমি কিংবা কভার লেটার লেখার জন্য কি পরামর্শ আপনি দিয়ে থাকেন? আপনি যদি প্রমোশন পজিশন চান, সেই ক্ষেত্রে হুম, আপনি যখন প্রমোশনের জন্য অ্যাপ্লাই করবেন, প্রমোশনে আসলে সিটি গভর্নমেন্টে এবং স্টেট গভর্নমেন্টে এবং ফেডারেল গভর্নমেন্টে নর্মালি অ্যাসেসমেন্ট দিতে হয়, বা অনেক জবগুলোতে রিটেন টেস্ট আছে সিটিতে বা টেস্টে, সিটিতে বা স্টেটে বা ফেডারেলে। হুম। রিটেন টেস্ট দেওয়ার পরে রিটেনে যদি পাস করেন, দেন আপনার হলো তারা ফেস টু ফেস করবে। এটা প্রমোশন টেস্টের বেলায় একই জিনিস। এখন এই প্রমোশন টেস্ট যখন আপনি দিবেন, তখন কিছু কিছু পজিশন আছে ওরা শুধুমাত্র অ্যাসেসমেন্টের উপরে বেস করে। তো হুম, অ্যাসেসমেন্টটা যখন আপনাকে কোয়ালিফাইড করবে, সেই ক্ষেত্রে অ্যাসেসমেন্টে যাওয়ার আগেই আপনার যখন অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনার ওদের রিকোয়ারমেন্টটা দেখে দেন ইউ নিড টু প্রিপেয়ার ইউর রিজুমি এবং কভার লেটার। ওরা কি চাচ্ছে, ওই এক্সপিরিয়েন্স গুলো আপনার আছে কিনা, সেই এক্সপিরিয়েন্স গুলো আপনার রিজুমিতে ফোকাসে নিয়ে আসতে হবে। এবং আপনার কভার লেটার, একটা সুন্দর একটা কভার লেটার লিখতে হবে যে হোয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন দিস পজিশন। এখন ওইখানে আপনি যখন ওই পজিশনের জন্য ইন্টারেস্টেড হচ্ছেন, সেই ক্ষেত্রে কভার লেটারে একটা সামারি আকারে আপনাকে ইন্ডিকেট করতে হবে যে এই ফিল্ডে আমার এতদিনের এক্সপিরিয়েন্স আছে। এখন রিজুমিতে তো ফুল জিনিসটা ডিটেলস থাকবে। হুম, আবার হুম। যখন আপনি কভার লেটারটা লিখবেন, কভার লেটারে একটা সামারাইজ থাকবে ২টা বা ৩টে প্যারাগ্রাফের। ওইখানে যেন ফোকাস থাকে যে আপনি এই পজিশনের কোন কোন পার্ট গুলোতে আপনার এক্সপার্টিস আছে। আমি আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই। অনেকেরই প্রশ্ন যে সব মানে সরকারি চাকরিতে কি পরীক্ষা দিতে হয় কিনা? নাকি আমার এক্সপেরিয়েন্স, এডুকেশন সেইভাবেও কাউন্ট করা হয়? আপনি যদি এই বিষয়ে একটু বলতেন। একটু ডিটেইলস। এখন পরীক্ষা তো দিতেই হবে। হুম, পরীক্ষা হলো আপনার কিছু এক্সাম আছে যেগুলো আপনার আহ, ওদের স্পেসিফিক সেন্টার গুলো গিয়ে তারপরে এক্সাম দিতে হয়, এক্সামে পাশ করতে হয়। আবার কিছু কিছু জিনিস এক্সাম আছে যে আপনার এডুকেশন এবং এক্সপিরিয়েন্সের উপরে বেস করে তারা আপনাকে কোয়ালিফাইড করে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এডুকেশন এবং এক্সপিরিয়েন্সের উপরে অ্যাসেসমেন্ট থাকে, সেই অ্যাসেসমেন্টটা ভালো করে দিতে হুম। হবে আপনাকে। আপনি যখন অনলাইনে যখন অ্যাপ্লিকেশনটা স্টার্ট করলেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ওয়েতে আপনার এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশন কি আছে, তারা কোশ্চেন আস্ক করবে, আপনাকে প্রপারলি আনসার করতে হবে। প্রপারলি যখন আপনি আনসার করতে পারবেন, দেন দে উইল গিভ ইউ দ্য ওয়ান গুড স্কোর। আপনি যখন একটা গুড স্কোর পাবেন, দেন দে উইল কল ইউ। আবার কিছু কিছু এক্সাম আছে যে আপনার
সরাসরি তাদের সেন্টারে যায় দিতে হবে, এবং সেন্টারে যায় যখন পরীক্ষাগুলো দেবেন সেই ক্ষেত্রেও আপনার স্টাডির ব্যাপার আছে, বিভিন্ন টপিকস আছে, এই টপিকসের উপরে তারা কোশ্চেনগুলো আস্ক করবে আপনাকে, টপিকসের উপরে কোশ্চেনগুলো আনসার করে আসতে হবে এবং একটা ভালো স্কোর নিয়ে আসতে হবে। ভালো স্কোর যখন আপনার হলো তখন আপনার আশা করা যায় যে আপনার এই জবটা হবে। এবং আমাদের দর্শকদের অনেকেই প্রশ্ন করেছিলেন, আপনার একটি অনুষ্ঠান প্রচার হওয়ার পরে বাংলাদেশ থেকে অনেকেই আমার এই অনুষ্ঠান দেখেন। তো তারা বলছেন যে অনেকেই হচ্ছে ইমিগ্রেশন ভিসার জন্য অপেক্ষা করছেন, হয়তো আসবেন তারা। তো তাদের মধ্যে একজন প্রশ্ন করেছিলেন, তার হচ্ছে মাদ্রাসা লাইনে পড়াশোনা। তো সেক্ষেত্রে তিনি এসে সরকারি চাকরি পাবেন কিনা? মাদ্রাসা লাইন এবং জেনারেল লাইন এবং সব লাইনের জন্যই জব আছে। মাদ্রাসা লাইনে যারা পড়াশোনা করে তারা এইখানে ওই যে একটা আছে আপনার বিভিন্ন এজেন্সিগুলো আছে, এজেন্সির মাধ্যমে তাদের সার্টিফিকেটগুলো ইভ্যালুয়েশন করে নিতে হবে। আপনি ডাজন্ট ম্যাটার আপনি মাদ্রাসা পড়ছেন নাকি ইউনিভার্সিটিতে পড়ছেন, জেনারেল ইউনিভার্সিটিতে পড়ছেন নাকি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়ছেন, এটা ম্যাটার করে না। ম্যাটার করবে হলো যে আপনি কি ডিগ্রিটা আছে, সেটা যে কোনো ইউনিভার্সিটি থেকেই হোক। এই যে যারা অপেক্ষা করছেন বাংলাদেশ থেকে হয়তো ১ বছর ২ বছরের মধ্যে আমেরিকায় আসবেন, এক্ষেত্রে তাদের জন্য কি পরামর্শ থাকবে তাদের কাগজপত্র গুছিয়ে আনার ক্ষেত্রে? এখন তাদের জন্য পরামর্শ থাকবে হলো তাদের সার্টিফিকেট, মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট। মার্কশিট, ট্রান্সক্রিপ্টগুলো নিয়ে আসার জন্য। যদি কারো ট্রান্সক্রিপ্ট না থাকে, যে মার্কশিট এবং সার্টিফিকেট আছে কিন্তু ট্রান্সক্রিপ্টগুলো এখন অ্যাডভাইস করতে হচ্ছে যে সাথে যেন তারা নিজস্ব ইউনিভার্সিটিগুলোতে থেকে যেন ট্রান্সক্রিপ্টের সাথে করে নিয়ে আসে, কারণ এখন ইভ্যালুয়েশন করতে গেলে, কোর্স বাই কোর্স ইভ্যালুয়েশন করতে গেলে তারা ট্রান্সক্রিপ্টে মার্কশিট, সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ৩টা জিনিস চাচ্ছে এখন। তাহলে আপনার এখানে এসে ইজিলি আপনার কোর্স বাই কোর্স একটা ইভ্যালুয়েশন করে নিতে পারবে। তার মানে আপনি বলছেন যে এখন থেকেই এই কাগজগুলো গুছিয়ে রাখা এবং পুঙ্খানুপুঙ্খ সবকিছু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, রাইট? সবকিছুরই মার্কশিট লাগবে। একটি আমি আমি ইয়ারের আমি ইদানিং একটা প্রবলেম ফেস করছি স্টুডেন্টদের। ন্যাশনাল ইউনিভার্সিটি তারা আপনার যখন মার্কশিট ইস্যু করতেছে, সেই মার্কশিটে শুধুমাত্র সাবজেক্টের কোডগুলা ইউজ করতেছে, কোড নট, ওরা সাবজেক্ট নেমটা ইন্ডিকেট করতেছে না। হ্যাঁ, যার জন্য এইখানে যখন ইভ্যালুয়েশন করতে যাচ্ছে তারা তখন কোর্স বাই কোর্স করে দিতে পারতেছে না। যদি ওর সাথে ট্রান্সক্রিপ্টে নিয়ে আসে, সেই ক্ষেত্রে ট্রান্সক্রিপ্টে নর্মালি আপনার কোন সাবজেক্ট আপনি পড়ে আসলেন, কোন সাবজেক্টে কত স্কোর আছে ইন্ডিকেট করা থাকে। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি দেখলাম, যেমন আজকেও আমার একটা স্টুডেন্টের ঝামেলায় বেড়ে গেছে, তার একটা ইন্টারভিউ আসবে, বাট তারা চাচ্ছে হইলো কোর্স বাই কোর্স একটা ইভ্যালুয়েশন। এখন সেই কোর্স বাই কোর্স ইভ্যালুয়েশন সে এখন করতে গেছে, দেখা যাচ্ছে যে তার সাবজেক্টের নাম ওখানে মার্কশিটে নাই, শুধুমাত্র কোড ইন্ডিকেট করা আছে, সাবজেক্টের কোডগুলো। এখন তারা তো আর সেটা করে দিতে পারছে না। এখন তারা চাচ্ছে যে ট্রান্সক্রিপ্ট নিয়ে আসো, অথবা তোমার যখন অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছিল, অ্যাডমিট কার্ডে ইন্ডিকেট করা থাকে যে কোন সাবজেক্ট সে কোন সাবজেক্ট সে স্টাডি করছে। এই ধরনের প্রবলেমগুলো এখন অনেক স্টুডেন্ট ফেস করছে। আমি এই জন্য অ্যাডভাইস করবো যে মার্কশিট, ট্রান্সক্রিপ্ট প্লাস সার্টিফিকেট, ৩টা জিনিস। ৩টা জিনিসই নিয়ে আসার জন্য। আর এক্ষেত্রে আমি আরেকটু বিস্তারিত একটু জেনে নিতে চাই জামান ভাই। সেটি হচ্ছে অনেকেই এখানে আসার পরে এই কোর্স বাই কোর্স না ডকুমেন্ট বাই ডকুমেন্ট কোনটি করবে সেটি তারা বুঝতে পারেন না যে আমি ইভ্যালুয়েশন কিভাবে করব, কোন পর্যায়ে করব এবং পরে ধাপে, ধাপে তাদের করতে হয়। তো শুরুতেই আপনি কি পরামর্শ দেন? কিভাবে তারা এই ইভ্যালুয়েশনটা করবে? অ্যাকচুয়ালি ইভ্যালুয়েশনটা সবচেয়ে বেটার হলো কোর্স বাই কোর্স করে নেওয়া। কোর্স বাই কোর্স হলো হয় কি, যে তারা বুঝতে পারে যে আপনি কি কি সাবজেক্ট স্টাডি করে আসছেন এবং ওই সাবজেক্টগুলোতে আপনার জিপিএ কত, কোন সাবজেক্টে আপনি কত ক্রেডিট আর্ন করছেন, এই জিনিসগুলো ক্লিয়ার একটা পাওয়া যায়, আইডিয়া পাওয়া যায়। কিন্তু যখন আপনি ডকুমেন্ট বাই ডকুমেন্ট করলেন, ওরা শুধুমাত্র কি বলে একটা ইভ্যালুয়েশন করে দিল যে ইউএস ইকুইভ্যালেন্ট কি ডিগ্রিটা পেলেন, কিন্তু তারা ইন্ডিকেট করছে না যে কোন সাবজেক্টে কত ক্রেডিট আর্ন করছেন, কোন সাবজেক্টে আপনার জিপিএ কেমন, এটা ইন্ডিকেট করছে না। তো এই জন্যই যখন আপনি কোর্স বাই কোর্স করবেন, সেই ক্ষেত্রে তারা ইন্ডিকেট করে যে সাবজেক্ট ওয়াইজ এই সাবজেক্টে আপনার কত ক্রেডিট স্টাডি করছেন,
এই সাবজেক্টে আপনার জিপিএ কত ছিল, ওগুলা ইন্ডিকেট করা থাকে। সেই জন্য আমার অ্যাডভাইস হলো যে কোর্স বাই কোর্স ইভ্যালুয়েশনটা করে নেওয়া। আর কোর্স বাই কোর্স ইভ্যালুয়েশন করতে গেলেই আপনার মার্কশিটে অথবা ট্রান্সক্রিপ্টে ইন্ডিকেট থাকতে হবে যে আপনি কোন কোন সাবজেক্ট পড়ছেন এবং কোন সাবজেক্টের এগেইনস্টে কত মার্ক পেয়েছেন। এই জিনিসগুলো ইন্ডিকেট করা থাকতে হবে। আমি আবারও একটু যেতে চাই যে চাকরি ইন করার চেয়েও বড় বিষয়টি হচ্ছে আপনার ক্যারিয়ার কিভাবে আপনি বিস্তৃত করবেন, বড় করবেন, সেটিরও অনেকেরই একটি স্বপ্ন থাকে। তো সেক্ষেত্রে এই সরকারি চাকরিতে যেমন ভাই হয়তো পরীক্ষা হয়, কিন্তু পরেরগুলো বেশিরভাগই হচ্ছে রিকমেন্ডেশন কিংবা আপনার পারফরমেন্স কেমন সেই অনুযায়ী একটু মূল্যায়ন হয়ে তারপরে হচ্ছে পরের ধাপগুলোতে প্রমোশন হয়, ম্যানেজার কিংবা ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর প্রায়ই দেখা যায়। তো এক্ষেত্রে আপনি কিভাবে পরামর্শ দিচ্ছেন আপনার স্টুডেন্টদের যে কিভাবে তার ক্যারিয়ার যেন বড় হয়, যেন বড় বড় পজিশনে তার প্রমোশন হয়, সেক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নিয়ে কাজগুলো করা উচিত কিংবা পারফরমেন্সের জায়গাটি কিভাবে ঠিক রাখা উচিত? অ্যাকচুয়ালি এখানে প্রমোশন নিতে গেলে প্রমোশনের জন্য টেস্ট তো আছেই। টেস্টে যখন আপনি পাস করলেন সেই ক্ষেত্রে তারপরে আপনার আসবে হলো কি বলে ফেস টু ফেসের একটা ফ্যাক্টর। আপনি পাস করলেই যে আপনার প্রমোশন হবে সেটা বলা যাবে না। কারণ হলো পাস করার পরে আপনাকে যখন ফেস টু ফেসে কল করবে তারা আপনার ইভ্যালুয়েশন গুলো দেখবে যে আপনার সুপারভাইজার আপনার লাস্ট ইয়ারে বা লাস্ট 2-3 ইয়ার্স আপনাকে কিভাবে তারা ইভ্যালুয়েট করছে, আপনার ইভ্যালুয়েশন গুলো কেমন, আপনি অফিসে ঠিক মতো যাচ্ছেন কিনা, আপনার অ্যাটেন্ডেন্সটা কেমন, আপনার কাজের প্রফিসিয়েন্সি কেমন, আপনার টাইমলি সুপারভাইজারের কথাগুলো বা সুপারভাইজার কাজগুলো সঠিকভাবে আপনি করছেন কিনা। এই জিনিসগুলো তারা মেইনলি অনেক ফোকাস রাখে। এই ফোকাসগুলো যদি আপনি দিতে যান সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাকে টাইমলি অফিসে যেতে হবে, সুপারভাইজারের সাথে একটা গুড কমিউনিকেশন থাকতে হবে, আপনার কলিগদের সাথে একটা গুড কমিউনিকেশন থাকতে হবে, কলিগদের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যেন অফিসে আপনাকে সবাই ভাবতে পারে যে না, হি অর শি ইজ দ্য গুড ম্যান অর গুড পারসন। এই জিনিসগুলো আসলে ওখানে ইভ্যালুয়েশন করা হয় যখন তারা ফেস টু ফেস নিচ্ছে। সেই ক্ষেত্রে আপনার নিজেকে এমনভাবে প্রিপেয়ার রাখতে হবে যেন আপনি এই জিনিসগুলো থেকে ওভারকাম করতে পারেন। যদি ওভারকাম করতে পারেন দেন পরবর্তীতে আপনি আরেকটা জিনিস আছে যে আপনি সুপারভাইজার হওয়ার মতো ক্যাপাবল কিনা। আপনার 10 জন 15 জন একটা টিমে 10 জন 15 জনকে আপনি হ্যান্ডেল করতে পারবেন কিনা, এই জিনিসগুলো তারা মূল্যায়ন করে। মানে টাইম, সেই সাথে আপনার কাজের মূল্যায়ন এবং আপনার ব্যক্তিত্ব কিংবা আচরণ সবকিছুই মার্কিং করে তারপরে প্রমোশন গুলো হচ্ছে, তাই তো সরকারি চাকরিজীবী? রাইট। আমি আরেকটি বিষয়ে আবারও সেই এন্ট্রি লেভেলে চলে যেতে চাই। যেমন ভাইয়া আপনি সবসময় পরামর্শ দেন আগে একটু প্রবেশ করে তারপরে হচ্ছে তার বিষয় ভিত্তিক কিংবা তার পছন্দ অনুযায়ী চাকরির সন্ধান করা, আগে ইন করার কথা বলছেন। সরকারি চাকরির ক্ষেত্রে সবচেয়ে বড় অভিযোগ বেতন একটু কম। তো সেই বেতন কম যাদের একটু আফসোস থাকে, প্রবেশ করতে চান না, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? বেতন কমটা ঠিক আছে, কিন্তু বেতন কমটা কতদিন থাকে? বেতন কমটা সর্বোচ্চ 2-3 ইয়ার্স 4 ইয়ার্স। কারণ এভরি ইয়ারে আপনার তাদের ইউনিয়নের সাথে কন্ট্রাক্ট হয়। দেখা যাচ্ছে এভরি ইয়ারে 3%, 4%, 5% ইনক্রিজ করতেছে। তারপরে ওখানে আরো ওইটা তো ইউনিয়নের সাথে একটা কন্ট্রাক্ট থাকে। আবার এমনি রেগুলার পার ইয়ার একটা ইনক্রিমেন্ট আমরা বাংলাদেশে যেটা বলতাম যে ইনক্রিমেন্ট। তো ওইরকম একটা সিস্টেম আছে এখানে, হয়তো পজিশন অনুযায়ী কারো 2000 কারো $3000 পার ইয়ারে ইনক্রিজ করতেছে। এইটা একটা ইনক্রিজ। তারপরে ইউনিয়নের সাথে একটা ইনক্রিজ। এখন আপনি যদি 50-এ ঢুকেন, আপনার 5 বছর পরে যদি আপনার 10-15 হাজার টাকা এমনিতে বেড়ে যায়, 60, 65, 70, 5 বছর পরে আপনার 70,000-এ চলে গেলেন। তো এগুলো হলো আসলে মিনিমাম। যদি আপনি স্টার্টই না করেন আপনি কেমনে 70-তে যাবেন? আপনার স্টার্টটা তো আগে করতে হবে। এবং সুযোগ সুবিধাও তো আছে। বেনিফিট গুলোর কথা যদি একটু বলতেন। আপনি যত সিনিয়র হচ্ছেন তত আপনার সিক লিভ বলেন, পার্সোনাল লিভ বলেন, ভ্যাকেশন বলেন, আমাদের ভ্যাকেশনের একটা ভ্যাকেশন লিভ গুলো, আপনি সিনিয়র হচ্ছেন ভ্যাকেশন লিভ গুলো বেড়ে যাচ্ছে। সিক লিভ আছে, তারপর পার্সোনাল লিভ আছে, ভ্যাকেশন আছে, ফ্লোটার আছে,
অনেক অসংখ্য ছুটি আছে। এই ছুটিগুলো তো আছেই। আপনি ইচ্ছা করলে যদি মনে করেন যে হ্যাঁ, আপনার একটু প্রবলেম হচ্ছে অল্প বেতনে, আপনি উইকলি 2 ডেজ ফ্রি থাকেন, অন্য বিজনেস করতে পারেন। জাস্ট ডু ইট অন 2, 3, 4 ইয়ার্স, দেন আফটার দ্যাট আপনি যে বেতনগুলো পাচ্ছেন তখন আপনার ইজিলি চলতে পারবেন। এখন আপনার ব্যক্তিগত সফলতার একটু উপসংহারে শুনতে চাই। আপনার হাত ধরে অনেকেরই চাকরি হয়েছে। এ পর্যন্ত প্রবাসে কতজনকে চাকরি দিলেন নিউ ইয়র্ক শহরে? হ্যাঁ, মোর দেন 1000 পিপল এ পর্যন্ত আপনার জব হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টে তারা আছে। এখন এমন অবস্থা হয়েছে, দেখা যাচ্ছে যে আমি যে ডিপার্টমেন্টেই হাত দিচ্ছি না কেন, দেখা যাচ্ছে যে আমাদের সাকসেস টিমের ছেলেমেয়েরা আছে। কেউ তো না আমি কেউ আছে। আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। অবশ্যই, অবশ্যই। সে কারণে কিন্তু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে জানাতেই হয়। কারণ অনেকেই হচ্ছে পথটি জানে না কিভাবে সরকারি চাকরি পেতে হয়, কোথায় আবেদন করতে হয়, কিভাবে আবেদন করতে হয়। তো সেই পথগুলোই কিন্তু আপনি দেখাচ্ছেন। আ কমিউনিটির সেবা আমি বলি কিংবা কমিউনিটির মানুষদের সহায়তার জন্য যে কাজটি করে যাচ্ছেন নিঃসন্দেহে সে কারণে প্রশংসার দাবিদার আপনি। আজকের মতো উপসংহারে কি বলবেন? উপসংহারে বলতে চাচ্ছি যে আমি আসলে এইখানে হতাশ হওয়ার কিছু নেই। আমাদের বাঙালি ছেলেমেয়েরা যথেষ্ট স্মার্ট। তারা এখানে এসে একটু যদি নিজেরা স্মার্টলি জিনিসগুলো হ্যান্ডেল করতে পারে, যে একটা জব কিভাবে পাবে, কোথায়, কোথায় জব আছে, তাহলে একটা ভালো একটা জব তারা ম্যানেজ করে নিতে পারে। কারণ এইখানে তো আর আমাদের ঐরকম সুপারিশ লাগে না। জাস্ট অ্যাকর্ডিং টু ইউর হুম। আ পারফরম্যান্স। আপনার পারফরম্যান্স ভালো থাকলেই আপনি একটা ভালো জব পেয়ে যেতে পারেন। আর এত চাকরি বিভিন্ন ক্যাটেগরিতে বিভিন্নভাবে কোথাও না কোথাও সবারই চাকরি হচ্ছে যারা একটু চেষ্টা করছে, রাইট? আমার এখানে যারা আছে, আমি তো বলতে পারি যে 100% সাকসেস। সাকসেস। হুম। সে কারণে আপনিও প্রশংসার দাবিদার। আপনি সেভাবে গাইড দিয়ে সেভাবে তৈরি করে নিচ্ছেন বলে তারা আ ইন্টারভিউ ফেস করা কিংবা পরীক্ষাগুলো সেটি স্বতঃস্ফূর্তভাবে তারা দিতে পারছেন। সে কারণে আবারও কৃতজ্ঞতা। যেমন ভাই আবারও কথা হবে আ এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা রইল। ধন্যবাদ নূপুর চৌধুরী শোকে, এবং ধন্যবাদ জানাচ্ছি নূপুর চৌধুরীকে, এবং ধন্যবাদ জানাচ্ছি নূপুর চৌধুরী এত সুন্দর একটা তথ্যমূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি নূপুর চৌধুরী শোর যে দর্শক শ্রোতা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভ সন্ধ্যা এবং হ্যাপি রমাদান। এবং আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অনেক কৃতজ্ঞতা জামান ভাই। এবং একই সাথে দর্শক বলে থাকি আমার এই শোটি মূলত তথ্য